বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস করতে চলেছি আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য। এখানে বিগত বছরে আসা বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন? 240 জন, 245 জন, 230 জন, না 250 জন? তাহলে রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছিল। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি 250 জন। রাজ্যসভায় সর্বাধিক 250 জন সদস্য থাকতে পারেন। এবং এখানে দেখো বন্ধুরা, এই 250 জন যে সদস্য, এর মধ্যে 238 জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থাকেন, এবং বাকি যে 12 জন, সেই 12 জন কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। তাহলে 238 জন এবং 12 জন, টোটাল কিন্তু 250 জন সদস্য রাজ্যসভায় থাকতে পারেন। এবারে বন্ধুরা, আমরা রাজ্যসভা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এবারে জানব। ভীষণ রকম গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, প্রথমে কি বলেছে, রাজ্যসভা ভারতীয় সংসদের উচ্চ কক্ষ নামে পরিচিত। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কী নামে পরিচিত? তাহলে রাজ্যসভা ভারতীয় সংসদের কিন্তু উচ্চ কক্ষ নামে পরিচিত। এবং বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন, এই প্রশ্নটিও ভীষণ রকম গুরুত্বপূর্ণ। মনে রাখবে, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো 245 জন। সর্বাধিক 250 জন সদস্য থাকতে পারেন, কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো 245 জন। এবারে কি বলেছে দেখো, রাষ্ট্রপতি 12 জন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন। তাহলে কোন 12 জন সদস্যকে তিনি মনোনীত করেন? দেখো বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন, তাদেরই কিন্তু তিনি মনোনীত করেন। ঠিক আছে, এরপরে দেখো, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে এই প্রশ্নটিও কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে যে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন। তাহলে মনে রাখবে, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন হলো 30 বছর। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? এই প্রশ্নটিও অনেকবার এসেছিল। রাজ্যসভার কার্যকালের মেয়াদ অবশ্যই জেনে রাখো, রাজ্যসভার কার্যকালের মেয়াদ হলো 6 বছর। লোকসভার কার্যকালের মেয়াদ আমরা জেনেছি 5 বছর, রাজ্যসভার কার্যকালের মেয়াদ হলো 6 বছর। এবারে দেখো বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটি কিন্তু কোনো না কোনো শিফটে অবশ্যই আসবে। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অবশ্যই মনে রাখবে, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, চলো তাহলে আমরা রাজ্যসভা সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সবগুলি বিষয়ে জানলাম। এবারে আমরা চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। ভারতীয় সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, না চতুর্থ ভাগ? তাহলে ভারতীয় সংবিধানের কোন ভাগে বা কোন অংশে নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, তৃতীয় ভাগ বা পার্ট 3-তে। ঠিক আছে, তাহলে এই যে মৌলিক অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকার, এগুলি কোন অনুচ্ছেদে রয়েছে বা কোন ধারায় রয়েছে, এটিও কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। বন্ধুরা, ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত এই মৌলিক অধিকার সম্পর্কিত বিষয়গুলি কিন্তু আলোচনা করা হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তাহলে 12 থেকে 35 নং অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে দেখো, এখানে কি বলেছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। কখন ভারতরত্ন পুরস্কার চালু করা হয়েছিল? 1952 সালে, 1954 সালে, 1950 সালে, 1955 সালে? তাহলে কবে ভারতে ভারতরত্ন পুরস্কার চালু করা হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1954 সালে। 1954 সালের 2রা জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু করা হয়েছিল। এবারে চলো আমরা এই ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নিই। 1954 সালের 2রা জানুয়ারি এই ভারতরত্ন পুরস্কার দেওয়া চালু হয়েছিল। তাহলে আমরা এটি জানলাম। এবারে দেখো, এই ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
তাহলে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারত রত্ন। এবং প্রথম 3জন যে ভারত রত্ন প্রাপক তাদের কিন্তু নাম অবশ্যই মনে রাখতে হবে। প্রথম 3জন ভারতরত্ন প্রাপক হলেন শ্রী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এদের মধ্যে প্রথম যে ভারত রত্ন প্রাপক তিনি হলেন শ্রী রাজা গোপালাচারী। এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছিল যে ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন। তাহলে ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন শ্রী রাজা গোপালাচারী। ঠিক আছে, এরপরে দেখো ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। এবং তোমরা জেনে রাখো ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি হলেন খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান হলেন ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি। এবং প্রথম যে ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার প্রাপক তার নাম কি? জেনে রাখো বন্ধুরা, সচিন তেন্ডুলকর হলেন প্রথম ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আরও অনেক তথ্য এখানে রয়েছে, তো মোটামুটি এই কয়েকটি জানলেই কিন্তু তোমরা এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? এই জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন কিন্তু 2-1টি থাকবেই। ঠিক আছে, তো দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল, এখানে 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলো আমরা জেনে নিই। দেখো বন্ধুরা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এই তারিখটিও তোমরা মনে রাখবে, 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর। ঠিক আছে, এবং কোথায় এটিও কিন্তু মনে রাখতে হবে, বোম্বেতে। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বেতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। দেখো বন্ধুরা, 1896 সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়েছিল। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে কোন অধিবেশনে ভারতের জাতীয় গান প্রথমবার গাওয়া হয়েছিল। তাহলে মনে রাখবে 1896 সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়েছিল। এই বন্দে মাতরম যে গানটি, এর রচয়িতা কে ছিলেন? মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং 1911 সালের 27শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবার গাওয়া হয়েছিল। তাহলে 1896 সালে বন্দে মাতরম জাতীয় গান প্রথমবার গাওয়া হয়েছিল এবং 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবার গাওয়া হয়েছিল। এই জনগণ মন যে জাতীয় সঙ্গীত, এর রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। নিচে দেওয়া কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী? কথাকলি, ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি। তাহলে নিচে দেওয়া কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী? বন্ধুরা, আমরা নৃত্য সম্পর্কিত 2টি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু করেছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। সেখানে আমরা যে সমস্ত নৃত্যশৈলী রয়েছে বিভিন্ন রাজ্যের সমস্ত তথ্যই কিন্তু কভার করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী হলো কুচিপুড়ি। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ 2011 সালের জনগণনা অনুযায়ী? তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? মিজোরাম, গোয়া, কেরালা না লাক্ষাদ্বীপ? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কেরালা। ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ 2011 সালের জনগণনা অনুযায়ী। চলো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। দেখো বন্ধুরা, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কেরালা রাজ্যে শিক্ষার হার সর্বোচ্চ এবং শিক্ষার হার কত শতাংশ সেটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কেরালা রাজ্যের শিক্ষার হার 93.9% এবং ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। এরপরে দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বিহার রাজ্যে কিন্তু সাক্ষরতার হার সর্বনিম্ন এবং এখানে সাক্ষরতার হার হলো 73.7%। কেরালায়
93.9% সর্বোচ্চ এবং বিহারে 73.7% এটি কিন্তু সর্বনিম্ন। ঠিক আছে, এবারে দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার ছিল 82.14% এবং নারীদের সাক্ষরতার হার 65.40%। এই প্রশ্নটিও কিন্তু একবার পরীক্ষায় এসেছিল যে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে পুরুষ ও নারীর সাক্ষরতার হার কত। তাই অবশ্যই মনে রাখবে পুরুষদের সাক্ষরতার হার 82.14%, নারীদের সাক্ষরতার হার 65.40%। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির লেখক কি? টি.এস. ইলিয়ট, প্লেটো, জন রাস্কিন, লিও টলস্টয়। রিপাবলিক গ্রন্থটির লেখক কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো। এই প্লেটো কে ছিলেন? অবশ্যই মনে রাখবে বন্ধুরা, প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক এবং তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক। পরীক্ষায় কিন্তু জানতে চাওয়া হয় যে অ্যারিস্টটলের গৃহশিক্ষক কে ছিলেন। তাহলে মনে রাখবে অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিলেন প্লেটো এবং এই প্লেটো ছিলেন আবার সক্রেটিসের ছাত্র। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ভারতের কোন রাজ্যে কোল্লেরু লেক বা কোল্লেরু হ্রদ অবস্থিত? রাজস্থান, কেরালা, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র? এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোল্লেরু লেক বা কোল্লেরু হ্রদ অবস্থিত। পরের প্রশ্ন, ভগবান মহাবীরের প্রকৃত নাম কী ছিল? আনন্দ, সারিপুত্র, বর্ধমান না সিদ্ধার্থ? ভগবান মহাবীরের প্রকৃত নাম কী ছিল? বন্ধুরা, এই যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছি এগুলি কিন্তু বিগত বছরে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল এবং সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বর্ধমান। ভগবান মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান। এবং এই মহাবীর সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা জেনে রাখো। এই মহাবীর ছিলেন জৈনদের 24তম এবং শেষ তীর্থঙ্কর। এই প্রশ্নটি কিন্তু অনেকবার তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল যে জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন। তাহলে মনে রাখবে মহাবীর ছিলেন জৈনদের 24তম এবং শেষ তীর্থঙ্কর। এই বর্ধমান মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীতে জন্মগ্রহণ করেন। তাহলে বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নটিও ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীতে তিনি জন্মগ্রহণ করেন। এবং মনে রাখবে বন্ধুরা, মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাভাপুরীতে দেহত্যাগ করেছিলেন। তাহলে 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীতে জন্মগ্রহণ করেন এবং 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাভাপুরীতে তিনি দেহত্যাগ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, দাস বংশের স্থাপনা কে করেছিলেন? অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ, রাজিয়া সুলতানা, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কুতুবউদ্দিন আইবক। দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। নিচে দেওয়া কোনটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত? দাচিগাম ন্যাশনাল পার্ক, পাখাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বলপাকড়ম ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে কোনটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দাচিগাম ন্যাশনাল পার্ক। দাচিগাম ন্যাশনাল পার্ক বা দাচিগাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি? তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড় না ঝাড়খণ্ড? তাহলে ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কর্ণাটক। ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হয়। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য বিগত বছরে আসা বাছাই করা কিছু জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।